সময়টা তখন ১৯৬২ সালের ৯ এপ্রিল। ক্যাপ্টেন রবিনসন তার পরিবারকে সাথে নিয়ে আমেরিকা থেকে ইংল্যান্ড শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু যাত্রাপথে হঠাৎ করেই তাদের জাহাজ এক বিশাল ঝড়ের কবলে পড়ে যায় এবং রবিনসন তার পরিবারকে নিয়ে আটকা পড়ে যায় একটি নির্জন দ্বীপের ভেতরে, যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এমনকি তারা এখন চাইলেও এখান থেকে ফিরে যেতে পারবে না, কারণ এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তাদের কাছে কোনো জাহাজ বা নৌকা নেই। এজন্য কোনো উপায় না পেয়ে তারা এই দ্বীপের মাঝেই তাদের বাসস্থান নির্মাণ করে ফেলেছিল। এমনকি দিনের পর দিন পার হয়ে যায়, তাদের তেমন কোনো সমস্যা এখানে হচ্ছিল না। খাওয়া দাওয়া থেকে শুরু করে তারা এখানে সহজেই সবকিছুরই ব্যবস্থা করতে পারছিল। কিন্তু এর মাঝে একদিন হঠাৎ করেই তাদের সুন্দর জীবনে নজর পড়ে যায় এক সামুদ্রিক জলদস্যুদের, যারা বারবার চেষ্টা করছিল রবিনসন এবং তার পরিবারের উপর হামলা করার। তবে শেষ পর্যন্ত রবিনসন কি পেরেছিল সেই জলদস্যুদের হাত থেকে তার পরিবারকে রক্ষা করতে? চলুন তাহলে তাদের জীবনের এই দুঃসাহসিক গল্প জানার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে। গল্প শুরু হয় আর আমরা বিশাল এক সমুদ্রের ভিতরে একটি জাহাজ দেখতে পাচ্ছিলাম। এই জাহাজের মাঝে যাত্রা করছে একটি সুইস পরিবার, যেখানে ফাদার রবিনসন এবং মাদার রবিনসন সহ তাদের ৩টি সন্তানও ছিল। তারা সবাই আমেরিকা থেকে ইংল্যান্ডের দিকে যাচ্ছে, কিন্তু যাত্রাপথে রাতের বেলায় তাদের জাহাজ একটি বিশাল ঝড়ের কবলে পড়ে যায়। ঝড়ের গতিবেগ এতটাই ভয়ঙ্কর ছিল, নিমিষেই জাহাজের ভেতরে পানি ভরতে শুরু করে। সবাই আতঙ্কিত হয়ে যে যেদিকে পারছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সেই সুইস পরিবার কিন্তু কোথাও পালিয়ে যায়নি। তারা সারা রাত ধরে জাহাজের মাঝের একটি কম্পার্টমেন্টের ভেতরে লুকিয়ে থাকে এবং পরদিন সকালে যখন সমুদ্র আবারও আগের মতো শান্ত হয়ে যায়, তারা সবাই সেই রুম থেকে বাইরে বের হবার চেষ্টা করছিল। কিন্তু এদিকে দেখা যায় কম্পার্টমেন্টের দরজা লক হয়ে গেছে। তবে অনেক চেষ্টা করার পর কোনোভাবে তারা দরজা ভেঙে বাইরে বের হয়ে আসে। বাইরে আসার পর দেখা যায় তাদের জাহাজ আর আগের অবস্থানে নেই। কাল রাতের ঝড়ের কবলে পড়ে একেবারে দুমড়ে মুচড়ে গেছে। সেই সাথে তাদের বাদ দিয়ে জাহাজে আর তেমন কাউকেই দেখা যাচ্ছিল না। হয়তো কেউ ছোট লাইফ বোট দিয়ে সমুদ্রে ভেসে গেছে, আর তা না হলে কাল রাতের ঝড়ের কবলে পড়ে অনেকে তাদের জীবনও হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় জাহাজের ওপর থেকে সামনে তারা একটি আইল্যান্ড দেখতে পাচ্ছিল। হয়তো সেখানে পৌঁছাতে পারলে তাদের কেউ সাহায্যও করতে পারে। এদিকে রবিনসনের ছোট ছেলে ফ্রান্সিস জাহাজের নিচের ডেকে অনেকগুলো গবাদি পশু দেখতে পারে, যেখানে হাঁস মুরগি এবং গরু সহ অনেক ধরনের পশু পাখি ছিল। হয়তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই পশুগুলোকে তাদের সাথেই কোথাও নিয়ে যাচ্ছিল, কিন্তু ঝড়ের কবলে পড়ে রেখেই হয়তো চলে গেছে। তবে বর্তমানে রবিনসন এবং তার পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এই সব পশু পাখিগুলোকে সাথে নিয়ে সেই দ্বীপের ভেতরে যাবে। এজন্য সবার আগে তাদের সব প্রয়োজনীয় মালামালগুলো তারা আগে গুছিয়ে নিচ্ছিল এবং জাহাজের ভাঙা কিছু অংশ দিয়ে রবিনসন ছোট্ট একটি ভেলাও বানিয়ে ফেলে। এটা দিয়েই তারা দ্বীপের কিনারা পর্যন্ত যাবে। কিন্তু এখানে রবিনসনের ইচ্ছা ছিল না এই পশু পাখিগুলোকে তাদের সাথে নিয়ে যাওয়ার। সে চায় তার পরিবারের সবাইকে আগে নিয়ে যাবে। এজন্য এক এক করে তারা সবাই তাদের বানানো ভেলায় উঠে পড়েছিল। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জাহাজ থেকে 2টি কুকুরও তাদের সাথে যাওয়ার জন্য সমুদ্রের পানিতে লাফ দেয় এবং সাঁতার কেটেই ভেলার পেছনে পেছনেই তারা যাচ্ছিল। কিন্তু এক সময় হঠাৎ করেই সমুদ্রের এক বিশাল ঢেউ তাদের উপর হামলে পড়েছিল। এই ঢেউর ধাক্কায় রবিনসন তার ভেলাটিকে আটকাতে পারলেও কুকুর 2টি পানির নিচে তলিয়ে যাচ্ছিল। তাদের এমন করুণ অবস্থা দেখে রবিনসনের দয়া হয়। এজন্য সে কুকুর 2টিকেও তাদের সাথে ভেলায় তুলে নিয়েছিল এবং শেষ পর্যন্ত অনেক কষ্ট এবং চেষ্টা করার পর তারা সবাই দ্বীপের কিনারায় চলে আসে। দ্বীপের ভেতরে এসে সবার আগে রবিনসন এবং তার পরিবারের সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কারণ একমাত্র ঈশ্বর তাদের এই এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। এজন্য ঈশ্বরের কাছে তারা শুকরিয়া আদায় করে। এরপর রবিনসন তার বড় 2 ছেলেকে সাথে নিয়ে দ্বীপের ভেতরেই একটি তাঁবু টানানোর চেষ্টা করছিল, যেন রাত হলে তারা এখানে থাকতে পারে। তবে রবিনসন তার বড় ছেলে নেস্টকে বলছিল, যদি কাল সকাল পর্যন্ত আমাদের জাহাজ ওখানেই পড়ে থাকে তাহলে বাকি পশুদেরকেও আমরা জাহাজ থেকে দ্বীপের ভেতরে নিয়ে আসব। এভাবে করে সারাদিন পার হয়ে রাত নেমে আসে এবং রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু রবিনসন না ঘুমিয়ে কিনারে বসে তার পরিবারকে পাহারা দেয়। একটু পর তার স্ত্রী নিজেও তার পাশে এসে বসে এবং 2 জন মিলে তাদের পুরনো দিনের কথাগুলো নিয়ে গল্প করছিল। তবে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম তারা এই বিপদের মাঝেও মোটেও কিন্তু ভয় পায়নি। মানুষ চাইলে সকল বিপদের হাত থেকেই নিজেকে উদ্ধার করা সম্ভব, এ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তাদের 2 জনের মাঝে কথাবার্তা চলছিল, এমন সময় হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টির পানির কারণে সবাই একেবারে ভিজে গিয়েছিল। তবে কষ্ট হলেও আজকের রাত তারা কোনোভাবে পার করে ফেলে এবং পরদিন সকালবেলায় রবিনসন তার 2 ছেলেকে নিয়ে আবারও সে জাহাজের ভেতরে আসে, কারণ আজ তারা বাকি পশুদেরকেও দ্বীপের ভেতরে নিয়ে যাবে। এখানে
সবাই মিলে পশুদের বাহিরে বের করার ব্যবস্থা করছিলই ঠিক এমন সময় দূরে একটি সামুদ্রিক জাহাজ দেখা যায়। আসলে এই জাহাজ ছিল সমুদ্রে থাকা জলদস্যুদের, যারা দূরে থেকে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি রবিনসনদের জাহাজও একটি ক্যানন ছিল, যা দিয়ে তারা চাইলে শত্রুপক্ষের উপর হামলা করতে পারত। কিন্তু রবিনসন এমনটা করেনি, বরং একটি হলুদ এবং কালো রঙের পতাকা জাহাজের মাথায় তুলে দেয়। এই পতাকা দেখা মাত্র সেই জলদস্যুদের জাহাজ এখান থেকে চলে যাচ্ছিল। এমনটা আসলে কেন হলো আর তাদের এই পতাকার ভিতরে কি এমন শক্তি লুকিয়ে রয়েছে তা হয়তো আমরা সামনে জানতে পারবো। তবে এরপর তারা এই সব পশু পাখিদের সাথে নিয়ে সমুদ্র পার করা শুরু করে দেয়। সমুদ্রের পানিতে ধীরে ধীরে করে তারা দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এদিকে পানির ভিতরে অনেক বড় একটি কচ্ছপও দেখা যায়। তারা কচ্ছপের গায়ে কোনোভাবে ভেলা রশি বেঁধে দিয়েছিল, যেন কচ্ছপটিও তাদের সামনে এগোতে সাহায্য করতে পারে। এদিকে দ্বীপের মাঝে আমরা মাদার রবিনসনকে দেখতে পাচ্ছিলাম, যে তার ছোট ছেলে ফ্রান্সিসকে নিয়ে কাজ করছিল। কিন্তু এর মাঝে হঠাৎ করেই ফ্রান্সিসকে কোথাও দেখা যায় না। ফ্রান্সিসকে কোথাও দেখতে না পেয়ে মাদার রবিনসন অনেকটাই ঘাবড়ে ওঠে। সে বারবার জোরে জোরে ফ্রান্সিসকে ডাক দিচ্ছিল, কিন্তু কোথাও তার কোনো সারা শব্দই পাওয়া যায় না। এজন্য মাদার রবিনসন তাদের সেই কুকুর দুইটিকে পাঠিয়ে দেয় তার ছেলেকে খোঁজার জন্য। তবে এদিকে জঙ্গলের মাঝে আমরা ফ্রান্সিসকে দেখতে পারি। সে জঙ্গলের একদম ভেতরে একটি ছোট হাতির সাথে খেলা করছিল। এখানে সে হাতিটিকে তার বন্ধু বানানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তার পেছন দিক থেকে একটি বাঘ তার উপর আক্রমণ করার চেষ্টা করছিল। এখানে বাঘটি তার উপর হামলা করতেই যাবে, ঠিক সঠিক সময়ে কুকুরগুলো বাঘের উপর উল্টো হামলা করে। এর মানে আমরা বুঝতে পারছিলাম দ্বীপের মাঝে বাঘ সহ ভয়ঙ্কর পশুরাও বসবাস করে, যারা সুযোগ পেলে তাদের উপর হামলাও করবে। তবে যাই হোক, এদিকে ফ্রান্সিসকে পেয়ে তার মা আবারও শান্ত হয় এবং এদিকে দেখা যাচ্ছিল রবিনসন সেই পশু পাখিদের নিয়ে দ্বীপের ভিতরে চলে এসেছে এবং সেই হাতিটিকেও তাদের পরিবারের একটি অংশ তারা করে নেয়। এখন তারা সহজেই বড় কোনো কাজ হাতির সাহায্য নিয়েই করতে পারে, কোনো কিছু উপরে টেনে তোলা বা টেনে কোথাও নিয়ে যাওয়া। এবং আজ সবাই মিলে তারা গাছের উপরে একটি থাকার ঘর বানাচ্ছিল, কারণ মাটিতে থাকলে কোনো জন্তু জানোয়ার তাদের উপর হামলা করতে পারে। কিন্তু এত উপরে থাকতে মাদার রবিনসন অনেকটাই ভয় পাচ্ছিল, কারণ ঘরের চারপাশে তো কোনো রেলিং বা সাপোর্ট নেই। তার ছোট ছেলে যে কোনো সময় এখান থেকে পড়েও যেতে পারে। আর একটু পরে আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক এমনটাই হলো। তাদের ছোট ছেলে ফ্রান্সিস গাছের উপর একটি বানর দেখতে পারে এবং বানরটিকে ধরার জন্য সামনে এগিয়ে গেলে হঠাৎ করেই তার পা পিছলে যায় আর ফ্রান্সিস মাটিতে পড়ে গিয়েছিল। কিন্তু তার তেমন কোনো কিছুই হয়নি, কারণ ফ্রান্সিসের কোমরে দড়ি দিয়ে বাঁধা ছিল, এজন্য সে ধীরে ধীরে উপর থেকে নিচে পড়ে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রবিনসনের চিন্তা আরো এক ধাপ বেড়ে গেল। এখন তাকে ঘরের জন্য শক্ত কোনো সাপোর্ট তৈরি করতে হবে। এজন্য সে তার বড় ছেলেকে সাথে নিয়ে লতা এবং কিছু কাঠ দিয়ে ঘরের চারদিকে রিলিং বানিয়ে ফেলে। এখন আর উপর থেকে নিচে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে করে শেষ পর্যন্ত তাদের ঘর নির্মাণের কাজ শেষ হয়ে যায় এবং সেই সাথে তারা মাদার রবিনসনকে দেখানোর জন্য নিয়ে আসে। মাদার রবিনসন তাদের বানানো ঘর দেখে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ এখানে তাদের প্রয়োজনীয় সবকিছুই তারা বানিয়েছিল। সবার জন্য থাকার ঘর থেকে শুরু করে রান্নার ঘর, এমনকি ব্যালকনি পর্যন্ত তারা বানিয়েছিল। এক কথায় তাদের কোনো কিছুরই অভাব এখানে নেই। খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা তারা তো আগেই করে ফেলেছিল। এ যেন তাদের কাছে কোনো এক স্বপ্নের দুনিয়া। না ছিল চাকরির বিরক্তিকর জীবন, না ছিল টাকা পয়সার চিন্তা। শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে তারা রয়েছে এবং পরিকল্পনা করেছিল তারা এখান থেকে আর কোথাও যাবে না। তাদের বাকি জীবন তারা এখানেই পার করে দিতে চায়। তবে এখন কথা হচ্ছে, যদি এমন একটি সময় আপনার জীবনেও আসতো, তাহলে আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে? চাইলে কমেন্ট করে সবাইকে বলতে পারেন। তবে এদিকে আমরা এখনো কিন্তু জানি না তাদের সাথে শেষ পর্যন্ত আসলে কি হয়েছিল। তারা কি দ্বীপের মাঝেই থাকবে নাকি তাদের সাথে অন্য কিছু ঘটতে পারে? চলুন দেখার চেষ্টা করি। এরপর দেখা যায় দ্বীপের ভেতরে রবিনসন এবং তার পরিবার তাদের দিনগুলো এখানে ভালোভাবে পার করছিল। বর্তমানে ধীরে ধীরে দ্বীপের চারদিকের সব জায়গাকেই তারা এক্সপ্লোর করে ফেলেছে। এমনকি তারা কাঠ দিয়ে একটি শক্তপোক্ত নৌকা বানিয়ে ফেলেছিল। এই নৌকা দিয়ে তারা দ্বীপের চারদিক সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এমনই করে একদিন তার বড় দুই ছেলে ফিস্ট এবং নেস্ট সমুদ্রের ভেতরে থাকা অন্য আরেকটি দ্বীপের কিনারে চলে আসে। এখানে আসার পর তারা দ্বীপের ভেতরে সেই জলদস্যু লোকগুলোকে দেখতে পাচ্ছিল, যারা হয়তো দ্বীপের ভেতরে কিছু একটা করছে। তবে এদিকে জলদস্যুদের দেখা মাত্রই তারা দুইজন অনেকটাই ভয় পেয়ে যায় এবং দূরে একটি পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করছিল, যেন জলদস্যুরা তাদের দেখতে না পারে। কিন্তু এই কৌশল তাদের কোনো কাজে লাগেনি। সমুদ্রের বিশাল এক ঢেউ নিমিষেই তাদের নৌকাকে উপরে তুলে ধাক্কা দেয়। এই ধাক্কায় নৌকার বিভিন্ন অংশ ভেঙে গিয়েছিল
এবং সেই সাথে তারা দুইজনও সমুদ্রের ঢেউর নিচে পড়ে যায়। তবে অনেক কষ্ট করে তারা দ্বীপের কিনারা পর্যন্ত আসতে পেরেছিল। দ্বীপের ভেতরে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম জলদস্যুরা একজন জাহাজের ক্যাপ্টেন এবং তার সহকারীকে বন্দী করে রেখেছে। এজন্য ফিজ আর তার বড় ভাই চিন্তা করে তাদের দুইজনকে এখান থেকে মুক্ত করে দেওয়ার এবং সবাই মিলে এখান থেকে পালিয়ে যাবে। দুইজন লুকিয়ে লুকিয়ে তাদের হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য এগিয়ে আসলে ক্যাপ্টেন তাদের বলছিল, আগে আমার সহকারীর বাঁধন খুলে দাও, এরপরে আমারটা খোলো। কিন্তু এখানে তাদের একজনের হাতের বাঁধন খুলতে গিয়ে সেই জলদস্যুরা তাদের দেখতে পারে এবং তাদেরকে ধরার জন্য সামনের দিকে এগিয়ে আসছিল। এদিকে তারা তিনজন ক্যাপ্টেনকে এভাবে রেখে তাড়াতাড়ি করে পালিয়ে যায় আর জঙ্গলের একদম গভীরে গিয়ে বাঁশের ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিল, যার ফলে জলদস্যুরা তাদেরকে দেখতে পায়নি। আর যখন জলদস্যুরা এখান থেকে চলে যায় তারা তিনজন বাহিরে বের হয়ে আসে। কিন্তু বাহিরে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম জলদস্যুদের ভেতরের একজন সদস্য এখানে লুকিয়েছিল এবং তারা তিনজন যখন বাহিরে বের হয়ে আসে সে একটি তরোয়াল দিয়ে তাদের উপর হামলা করার চেষ্টা করে। তবে আগের বারের মতোই এবারও তারা পালিয়ে যেতে সক্ষম হয় এবং জঙ্গলের ভেতরেই লুকিয়ে থাকে। তবে এখনো কিন্তু সেই জলদস্যু এখান থেকে যায়নি, সে বারবার তাদের চারদিকে খোঁজার চেষ্টা করছিল। এটা দেখে ফিজের মাথায় একটা বুদ্ধি আসে, সে তার বড় ভাই নেস্টের সাহায্য নিয়ে পেছন থেকে হঠাৎ করে উল্টো সেই জলদস্যুর উপর হামলা করে এবং রশি দিয়ে তার হাত পা ভালোভাবে বেঁধে দেয়। এরপর তারা তিনজন তাড়াতাড়ি করে এখান থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমন অবস্থায় তারা দ্বীপে থাকা পাহাড়ের একদম চূড়ায় উঠে পড়ে। কিন্তু এখন তাদের তেমন চিন্তা করার প্রয়োজন নেই, কারণ দ্বীপের উপর থেকে দেখা যাচ্ছিল জলদস্যুদের জাহাজ এখান থেকে চলে যাচ্ছে। এর মানে তারা এখন বিপদমুক্ত। তবে আবারও যে কোনো সময় কিন্তু তারা চলে আসতে পারে, এজন্য আগে থেকে তাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। সবার আগে নেস্ট সিদ্ধান্ত নেয় তাদের দ্বীপে তারা ফিরে যাবে। কিন্তু এখন সন্ধ্যা নামতে শুরু করেছিল, এর মানে হলো আজ তাদের আর যাওয়া হবে না, কাল সকালে তারা এখান থেকে বের হবে। এজন্য নেস্ট এবং ফিজ পাহাড়ের উপরেই ঘুমানোর একটা ব্যবস্থা করছিল এবং সেই ছেলেটিকেও বলে তাদের সাথে ঘুমানোর জন্য। কিন্তু এখানে ছেলেটি কেন জানি তাদের থেকে সবসময় দূরে দূরেই থাকছিল, এমনকি সে রাতের বেলায় তাদের দুইজনের থেকে একটু দূরে গিয়ে ঘুমায়। তার এমন আচরণ নেস্টের কেমন জানি অদ্ভুত মনে হচ্ছিল। তবে তেমন ভাবে তারা এই বিষয়টি গুরুত্ব দেয়নি এবং এর পরদিন সকালবেলায় নেস্ট আর ফিজ তাদের সবকিছু গুছিয়ে নিচ্ছিল, কারণ তারা আজ এখান থেকে চলে যাবে। তিনজন একসাথে যাত্রা শুরু করলে রাস্তার মাঝে একটি ছোট্ট নদী পড়ে যায়। এই নদী পার করে তাদের সামনের দিকে যেতে হবে। এজন্য নেস্ট তাদেরকে বলছিল, তোমরা দুইজন তোমাদের কাপড় খুলে ফেলো, নদী পার করার পর আবারও গায়ে পরা যাবে। নেস্টের কথা মতো ফিজ তার কাপড় খুলে ফেললেও সেই ছেলেটি তার কাপড় খুলছিল না। এজন্য নেস্ট তাকে জোর করার চেষ্টা করলে সে উল্টো নেস্টের বন্দুক নিয়ে দ্বীপের ভেতরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি সে তাদের উপর একবার বন্দুকও চালিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও ফিজ পেছন থেকে গিয়ে হঠাৎ করেই তার মাথার ক্যাপ সরিয়ে ফেলে এবং এর পরে আমরা দেখতে পাচ্ছিলাম ফিজ আর নেস্ট এতদিন যাকে ছেলে মনে করত সে আসলে একটি মেয়ে এবং তার নাম হলো রবাটা। রবাটা তাদের দুইজনকে বলছিল সেই জলদস্যুদের হাতে আটকা পড়া ক্যাপ্টেন আসলে তার দাদা হয় এবং জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্যই তাকে ছেলে হিসেবে সাজিয়েছিল। এটা বলার পর মেয়েটি জোরে জোরে কান্না করতে শুরু করে। নেস্ট এবং ফিজ তাকে সান্ত্বনা দেয়, সেই সাথে নেস্ট তার এমন খারাপ ব্যবহারের জন্য রবাটার কাছে ক্ষমাও চায়। আর এখন থেকে তার সাথে দুইজন অনেক সুন্দর আচরণ করা শুরু করেছিল। যেহেতু সে একটি মেয়ে তাকে তো আর সবকিছু বলা সম্ভব না। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রবাটা নিজেও এখন তাদের সাথে মিশতে শুরু করেছে। এভাবে করে তারা তিনজন অনেকটাই পথ পাড়ি দিয়ে ফেলে এবং রাস্তার মাঝে এক জায়গায় তারা ক্যাম্প বানিয়েছিল যেন এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায়। তবে এখানে নেস্ট এবং রবাটার মোটামুটি ভালোই ঘনিষ্ঠতা দেখা যাচ্ছিল। নেস্ট এখানে তাকে একটা কবিতাও বানিয়ে শোনায়, যা ফিজের কেন জানি তাদের এমন ঘনিষ্ঠতা একদমই ভালো লাগেনি। হয়তো তার মনের ভিতরে অন্য কিছু লুকিয়ে আছে যা সে এখনো প্রকাশ করেনি। তবে দেখা যাক সামনে কি ঘটে। এরপর আবারও তারা তিনজন এখান থেকে বেরিয়ে পড়ে। জঙ্গলের মাঝে হাঁটু পর্যন্ত পানি ভর্তি একটি ছোট লেক তারা পার করছিল, কিন্তু এর মাঝে হঠাৎ করে এক বিশাল অ্যানাকোন্ডা তাদের উপর হামলা করে এবং ফিজকে চারদিক থেকে শক্ত করে সাপটি পেঁচিয়ে ধরেছিল। তবে নেস্ট তাড়াতাড়ি করে ফিজের কাছে আসে আর দুইজন মিলে বারবার ছুরি দিয়ে সাপের গায়ে আঘাত করছিল এবং অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তারা সাপটিকে মেরে ফেলতে সক্ষম হয়। পাশে থেকে রবাটাই ভয়ঙ্কর দৃশ্য দেখে এসে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। নেস্ট তাকে সান্ত্বনা দেয় এবং এখান থেকে দ্বীপের কিনারায় যাওয়ার জন্য বলে।
কিন্তু এদিকে আবার তাদের কম্পাস তারা এখানেই হারিয়ে ফেলেছে, আর কম্পাস ছাড়া তো সামনের দিকে যাওয়া সম্ভব না। তবে ফিজ বলছিল, তোমরা আমার পেছনে আসো, আমি জানি কোন দিক দিয়ে গেলে সমুদ্রের কিনারে পৌঁছানো সম্ভব। ফিজের কথা মতো তারা দুইজন তার পেছনে পেছনেই যাওয়া শুরু করে, কিন্তু খানিকটা রাস্তা পার করার পরে নেস্টের মনে হয় ফিজের এই রাস্তা সঠিক না, তাদের অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া দরকার। কিন্তু এদিকে আবার ফিজ নেস্টের এই কথায় রাজি না, সে তার নিজের খুঁজে বের করা রাস্তা দিয়ে যেতে চায় এবং বলে, তুমি চাইলে একাই অন্য রাস্তা দিয়ে যেতে পারো, আমি আর রবার্টা এই রাস্তা দিয়ে যাব। কিন্তু এদিকে রবার্টা নিজেও ফিজের সাথে যেতে চায় না, সে নেস্টের কথা মতোই সামনের দিকে যাবে। এ কথা বলে নেস্ট আর রবার্টা তাদের মতোই সামনের দিকে এগোনো শুরু করে দেয়। তাহলে এদিকে ফিজ এখন একা পড়ে গেল। কিন্তু যখনই নেস্ট আর রবার্টা খানিকটা দূরে চলে আসে, দেখা যায় ফিজ নিজেও তাদের পেছনে পেছনে আসছিল। তারা তিনজন এই বিশাল জঙ্গল পাড়ি দিয়ে শুকনো এবং খরা জায়গায় এসে পড়ে, যেখানে তাদের সামনে একটি জেব্রা চোরাবালির ভিতরে আটকে পড়েছিল। এজন্য তারা দুইজন মিলে যে কোনো ভাবে জেব্রাটিকে বালির ভেতর থেকে টেনে বের করে। অপরদিকে দেখা যাচ্ছিল রবিনসন এবং তার স্ত্রীকে, যারা দ্বীপের মাঝে তাদের ছোট ছেলে ফ্রান্সকে নিয়ে ক্রিসমাসের উদযাপন করছিল। এখানে ফ্রান্স তার বাবাকে বলছিল ফেজ আর নেস্টের গিফটগুলো খুলে ফেলার জন্য, কারণ না জানি তারা কবে বাড়িতে ফিরবে। কিন্তু তার মা বাবা ফ্রান্সকে এমনটা করতে বারণ করে। ঠিক এই সময় বাইরে থেকে কারো গানের গলার আওয়াজ আসছিল। তারা যখন বাইরে গিয়ে দেখার চেষ্টা করে, দেখা যায় এটা তো ফিজ এবং তার বড় ভাই নেস্ট। তারা আজ প্রায় 1 মাস পর আবারও বাড়িতে ফিরে আসলো। মাদার রবিনসন তার 2 ছেলেকে আবারও দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, তাদের জড়িয়ে ধরে ঈশ্বরের কাছে শুকরিয়া আদায় করছিল এবং সেই সাথে ফিজ এবং নেস্ট রবার্টাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলছিল কিভাবে তারা সেই জলদস্যুদের হাত থেকে রবার্টাকে উদ্ধার করেছে। এরপর তারা সবাই মিলে আজকের এই ক্রিসমাসের দিনটিকে উদযাপন করে। এখানে তারা খাওয়া দাওয়া করে এবং একসাথে নাচ গানও করছিল। আর এর মাঝে রবিনসন সিদ্ধান্ত নেয় তারা জাহাজ থেকে সেই ক্যানন এখানে নিয়ে আসবে, কারণ যে কোনো সময় জলদস্যুরা এখানেও চলে আসতে পারে। আর এখন তো আবার রবার্টার দায়িত্ব তাদের মাথার উপর, তাদের আগে থেকেই সতর্ক থাকতে হবে। তবে রবার্টার এমন হাসি খুশি চেহারা দেখে আমরা বুঝতেই পারছিলাম রবার্টা নিজেও তাদের সবার সাথে সহজেই মিশতে পেরেছিল। এমনকি রবিনসন তাকে একটি জামা উপহার হিসেবে দেয়। জামাটি পরে রবার্টাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে নেস্ট আর ফিজ তাকে দেখতেই থাকে। এরপর ফাদার রবিনসন রবার্টাকে তার সাথে ড্যান্স করার জন্য বললে রবার্টা তার সাথে ড্যান্স করতে শুরু করে। পাশে থেকে মাদার রবিনসন পিয়ানো বাজাচ্ছিল। তাদের দেখা দেখি ফিজও রবার্টার সাথে ড্যান্স করার জন্য আসে, এমনকি নেস্টও চলে এসেছিল। কিন্তু নেস্টের এমন কাজ আগের বারের মতোই ফিজের একদমই ভালো লাগেনি। এর কারণ হলো তারা দুইজনই রবার্টাকে পছন্দ করতে শুরু করেছে। এজন্য ফিজ চায় না নেস্ট রবার্টার সাথে বেশি ঘনিষ্ঠ হোক। এরপর পরদিন সকালবেলায় ফিজ এবং নেস্ট সহ তারা 3 ভাই মিলে সেই পড়ে থাকা জাহাজকে একেবারে ধ্বংস করে ফেলে, যেন দূরে থেকে কোনো জলদস্যুর জাহাজ তাদের খুঁজে বের করতে না পারে। এবং ক্যাননটিকেও তাদের সাথে তারা দ্বীপের ভিতরে নিয়ে এসেছিল নিজেদের সুরক্ষার জন্য। কিন্তু এটা দিয়েও তাদের সেফটি কিন্তু পর্যাপ্ত হয়নি, কারণ শত্রুপক্ষের কথা তো বলা যায় না, তারা যে কোনো ভাবে তাদের খুঁজে বের করে ফেলতেও পারে। এজন্য ফাদার রবিনসন সিদ্ধান্ত নেয় তারা আরেকটি ঘর নির্মাণ করবে, যা থাকবে একদম পাহাড়ের চূড়ায়, যেন পাইরেট বা জলদস্যু তাদের চাইলেও খুঁজে বের করতে না পারে। এরপর সবাই মিলে ঘরের কাজ করতে শুরু করে দেয়। অনেকগুলো গাছের ডুম দিয়ে পাহাড়ে থাকা একটি গুহার পাশেই তারা ঘরটি নির্মাণ করছিল। এখানে আমরা রবার্টাকেও দেখতে পারি যে ফ্রান্সের সাথে খেলা করছে। সে ফ্রান্সকে বলছিল, তুমি যেমন জীবনের কথা বলছো, এটা একমাত্র আমাদের শহর লন্ডনেই রয়েছে, যেখানে আমার বাবার বাড়ি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এরপর ফিজ রবার্টাকে নিয়ে পাহাড়ের পেছনে আসে, হয়তো খেলার ছলেই। তবে এদিকে নেস্টও তাদের পেছনেই গিয়েছিল, যা ফিজের ভালো লাগেনি। ঠিক সেই সময় ফ্রান্স একটি নারিকেলের বোমা সমুদ্রের ভেতরে ছুঁড়ে মারে, যা থেকে এক বিকট শব্দ হয়েছিল। সবাই মনে করে হয়তো জলদস্যুরা এখানে চলে এসেছে, কিন্তু এমন কিছুই হয়নি। রবিনসন দেখতে পারে তার ছোট ছেলেই এমন দুষ্টুমি করেছে। তবে যাই হোক, এভাবে করে দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল এবং একদিন সকালবেলায় রবার্টা আর ফিজ একসাথে সমুদ্রের কিনারে বসে গল্প করছে। এখানে রবার্টা ফিজকে বলে, তুমি আমার সাথে লন্ডনে চলো, আমার বাবা তোমাকে ওখানে একটি চাকরি নিয়ে দিবে, তারপর থেকে আমরা ওখানেই থাকবো। রবার্টার এমন কথা শুনে আমরা বুঝতেই পারছিলাম সে নিজেও হয়তো ফিজকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু এদিকে ফিজ এমন কোনো কিছুই করতে চায় না। আসলে সে তার বাবার মতো, তার বাবা যেমন প্রকৃতিকে অনেক ভালোবাসে, সে নিজেও প্রকৃতির মাঝে থাকতে চায়। শহরে গিয়ে অন্যের আন্ডারে চাকরি করা তার পক্ষে সম্ভব না। দ্বীপের মাঝেই তার স্বপ্নের দুনিয়াকে সে দেখতে পারে এবং সে চায় রবার্টাও যেন তার সাথে এখানে থেকে যায়। তবে রবার্টা এমন করবে কিনা তা এখন পর্যন্ত ফিজ জানতে পারেনি। অনেকটা সময় ধরে গল্প করার পর রবার্টা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বন্দুক চালানো শেখাবে? রবার্টার কথায় হাঁ উত্তর দিয়ে ফিজ তার বন্দুক হাতে নিয়ে রবার্টাকে শুট করা শেখাচ্ছিল। এমন
অবস্থায় তারা দুইজন কিছুটা ঘনিষ্ঠ হয়ে পড়ে, যা দূরে থেকে দেখে নেস্টের একদমই পছন্দ হয়নি, কারণ সে নিজেও তো রবাটাকে ভালোবাসে। এ নিয়ে তাদের দুইজনের মাঝে তর্ক শুরু হয়ে যায়। এমনকি একসময় তারা হাতাহাতিও শুরু করে দিয়েছিল, যা রবিনসন এসে তাদের দুইজনকে থামায় এবং তাদের সতর্ক করে দিচ্ছিল এমনটা যেন আর দ্বিতীয়বার না ঘটে। আর সেই সাথে তাদের বলা হয় কয়েকদিনের জন্য একটা হলিডে করে আসার, এতে করে সবারই মন ভালো হয়ে যাবে। হলিডের কথা শোনা মাত্রই ফ্রান্সিস অনেকটাই খুশি হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাচ্ছিলাম জঙ্গল থেকে একটি শিকারী বাঘ তাদের ঘরের দিকে এগিয়ে আসছিল। এদিকে রবাটা আবারও ফিজের সাথে একা একা দেখা করে আর তাকে বলছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আজ আমার জন্যই তোমাদের দুই ভাইয়ের ভেতরে ঝগড়া হচ্ছে। আমি চাই না দ্বিতীয়বার আর এমনটা হোক। ফিজ তাকে বলে, এমন বড় কিছুই হয়নি, আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে, আমাকে সব দিক থেকে সাপোর্ট করে, এটা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। তবে এর পরেও রবাটা বলছিল, তোমার পরিবার আমাকে অনেক সাহায্য করেছে, আমি তাদের চোখে আর ছোট হতে চাই না, এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আবার লন্ডনে ফিরে যাব। তাদের দুইজনের মাঝে কথাবার্তা চলছিল, ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসে। আসলে তারা সেই বাঘের জন্যই এমনটা করছিল। কিন্তু বাহিরে আসার পর আমরা অন্য চিত্র দেখতে পারি। দেখা যায় তাদের বানানো ফাঁদের ভিতরে এসে বাঘটি ধরা পড়ে গেছে, যা আসলে ফ্রান্সিস নিজে বানিয়েছিল। তারা অনেকদিন ধরেই চেষ্টা করছিল কিভাবে এই শিকারী বাঘকে ধরা যায়, যা আজ সম্ভব হয়েছে। বাঘটিকে শিকার করতে পেরে ফ্রান্সিস অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। সে জোরে জোরে চিৎকার করে রবাটাকে বলে, আমাদের আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা বাঘটিকে ধরে ফেলেছি। এরপরে পরদিন সকাল থেকে শুরু হয়ে যায় তাদের হলিডে করার আয়োজন। সবাই মিলে চলে আসে একটি খোলা মাঠের ভেতরে। এই মাঠের চারপাশ তারা অনেক কিছু দিয়ে সাজিয়েছিল। আর এদিকে তারা চারজন মিলে ইতিমধ্যেই এনজয় করা শুরু করে দেয়। কেউ হাতির পিঠে বসে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার উট পাখির পিঠে বসে। সেই সাথে এখানে জোরে জোরে তারা চিৎকারও করছিল। ঠিক এমন সময় দূরে থাকা সামুদ্রিক সেই জলদস্যুরা তাদের আওয়াজ শুনতে পারে এবং তারা নিমিষেই বুঝে ফেলেছিল এই দ্বীপের ভিতরে কেউ তো রয়েছে। এজন্য তারা দ্বীপের দিকে তাদের জাহাজ ঘুরিয়ে নেয়। এদিকে আমরা দ্বীপের মাঝে দেখতে পাচ্ছিলাম যার যার এনিমেলের উপরে বসে তারা সবাই দৌড় প্রতিযোগিতা করছিল, যেখানে রবাটা একটি জিরাফের উপর বসে সবার আগে গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু একই সাথে রবাটা দেখতে পাচ্ছিল তাদের দ্বীপের কিনারে সেই জলদস্যুদের জাহাজ এবং তারা এই দ্বীপের ভেতরের দিকে আসছিল। রবাটা তাদের দেখা মাত্রই তাড়াতাড়ি এসে সবাইকে জানিয়ে দেয় তাদের উপর হামলা করার জন্য জলদস্যুরা এগিয়ে আসছে। রবিনসন এই কথা শোনা মাত্রই সবাইকে নিয়ে জঙ্গলের একদম ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে এবং তাদের বানানো ট্র্যাপগুলো খুলে দেয়, যা তারা অনেক আগে জলদস্যুদের জন্যই বানিয়েছিল। এমনকি তাদের কাবুতে আনার জন্য আরো অনেক ব্যবস্থাই তারা এখানে করেছে, যা এখন শুধু প্রয়োগ করা বাকি। সবার আগে তাদের বানানো সেই ব্রিজটি তারা ভেঙে দেয়, যার উপরে অনেকগুলো জলদস্যু ছিল, যারা সবাই একসাথে পানির ভেতরে পড়ে। এছাড়া আরো বিভিন্ন ফাঁদের ভিতরে তারা এক এক করে আটকা পড়ছিল এবং তাদের সামনে যখন তারা বাঘ দেখতে পারে, দেখা মাত্রই তারা আর কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না, উল্টো পেছনের দিকে দৌড়ানো শুরু করে দেয়। কিন্তু এখানে তাদের দলের ক্যাপ্টেন তাদের সবাইকে বন্দুক শুট করে বলছিল ফিরে আসার জন্য। ক্যাপ্টেনের কথা মতো আবারও তারা ফিরে আসে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে রবিনসন এবং তার পরিবার পাহাড়ের উপরে বানানো সেই ঘরের ভেতরে বন্দুক নিয়ে অপেক্ষা করছে এবং উপরে থেকে তাদের সব ধরনের গতিবেগ তারা লক্ষ্য করছিল। যখনই জলদস্যুরা পাহাড় বেয়ে উপরের দিকে ওঠা শুরু করে, ঘরের ভেতর থেকে রবিনসন এক এক করে তাদের উপর বোমা নিক্ষেপ করছিল। এই বোমায় জলদস্যুদের অনেকেই ঘায়েল হয়ে যায়, কিন্তু তারপরেও তারা হার মানেনি। ক্যাপ্টেন সবাইকে বারবার বলছিল উপরের দিকে উঠে আসার জন্য। যখন তারা আবারও উপরের দিকে ওঠা শুরু করে, রবিনসন এবার এক বিশাল বড় ধামাকা ঘটায়। বম দিয়ে উপর থেকে অনেকগুলো পাথরকে সে উড়িয়ে দিয়েছিল, যা এক এক করে জলদস্যুদের উপরে গিয়ে পড়ে। সেই সাথে তাদের বানানো নারিকেলের বোমাগুলো তারা ছুঁড়েছিল। কিন্তু এত কিছু করার পরেও জলদস্যুরা থেমে থাকেনি। তারা এখনো চেষ্টা করে যাচ্ছিল রবিনসনদের উপর হামলা করার। এজন্য রবিনসন এবার তাদের শেষ কৌশলকে অবলম্বন করে। পাহাড়ের একদম চূড়ায় বাঁধা নারিকেল গাছের ডোমগুলোকে তারা খুলে দেয় এবং খোলা মাত্র এই গাছগুলো দুমড়ে মুচড়ে জলদস্যুদের উপরে গিয়ে পড়ছিল। এতে করে জলদস্যুরা সবাই দ্বীপের নিচে গিয়ে পড়ে। তবে জলদস্যুদের ক্যাপ্টেন কিন্তু এখনো হার মানেনি। সে নিচে থেকে সাদা কাপড় দিয়ে রবিনসনকে ইশারা দেয়। তাদের এমনটা বোঝানোর চেষ্টা করছিল যেন জলদস্যুরা তাদের কাছে হার মেনে গেছে। তবে এমন কিছুই কিন্তু হয়নি। উল্টো জলদস্যুর ক্যাপ্টেন তার সব লোকদের বলে, তোমরা পিছন দিক দিয়ে পাহাড়ের উপরে ওঠো, যেন রবিনসন এবং তার পরিবারের কেউ তাদের দেখতে না পারে। এদিকে
এদিকে ক্যাপ্টেন রবিনসনের সাথে নিজে থেকেই কথা বলছিল। সে রবিনসনকে বারবার বলে, তুমি আমাদের সেই ক্যাপ্টেন বয়কে ফিরিয়ে দাও, তাহলেই আমরা এখান থেকে চলে যাব। তোমার সাথে আমাদের আলাদা কোনো শত্রুতা নেই। জলদস্যুর ক্যাপ্টেনের মুখে এই কথা শোনার পর রবার্টা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সে বারবার ফিজকে বলে, তুমি আমাকে তাদের হাতে তুলে দাও, তা না হলে ওরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু ফিজ রবার্টাকে ভরসা দেয়, তোমার এত চিন্তা করার কিছুই নেই, তুমি একদম শান্ত থাকো। এদিকে এর মাঝেই ফ্রান্সিস দেখতে পারে সেই জলদস্যুরা পেছন দিক দিয়ে পাহাড়ের উপরের দিকে উঠে আসছে। জলদস্যুদের দেখা মাত্রই তারা সবাই জলদস্যুদের উপর বন্দুক দিয়ে হামলা করার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে কয়েকজন জলদস্যু পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। এখানে তাদের মাঝে হাতাহাতি শুরু হলে রবিনসন কোনোরকম ভাবে জলদস্যুদের পাহাড় থেকে নিচে নামিয়ে দিতে সক্ষম হয়। তবে জলদস্যুদের ক্যাপ্টেন নিজেও পাহাড়ের উপরে উঠে এসেছিল। সে তাদের এই সবকিছুই লক্ষ্য করে, কিভাবে রবিনসন তাদের লোকদের মেরে ফেলছে। তবে এখনো কিন্তু অনেক জনবল জলদস্যুদের রয়েছে, তারা বারবার রবিনসনদের উপর হামলাও করছিল। এজন্য বর্তমানে রবিনসনদের পরিবারও অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাদের কাছে যা বোমা এবং অস্ত্র ছিল তার সবকিছুই এখন শেষের দিকে। তাহলে কি রবিনসন শেষ পর্যন্ত তাদের কাছে হার মানতে বাধ্য হবে? তবে একটু পর আমরা দেখতে পারি সমুদ্রের ভেতর থেকে জোরে জোরে কোনো কিছুর একটা আওয়াজ আসছিল। কোনো এক মার্চেন্ট জাহাজ জলদস্যুদের উপর বোমা দিয়ে হামলা করছে। তাদের দেখা মাত্রই ভয় পেয়ে জলদস্যুদের সবাই তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়। এবং এরপর আমরা বুঝতে পারছিলাম এই মার্চেন্ট জাহাজ আর কারো নয়, রবার্টের দাদা আর সেই ক্যাপ্টেনদের, যারা ইতিমধ্যেই এখানে চলে এসেছিল। এবং এর সাথেই শেষ পর্যন্ত তারা জলদস্যুদের পরাজিত করতে পেরেছে। এরপর রবিনসন তাদের সবাইকে নিয়ে আবারও দ্বীপের ভেতরে আসে। রবার্টার দাদা আর তার বাকি সাথীদের মাদার রবিনসন তাদের বাড়িতে খাওয়া দাওয়া করায়। এখানে নেস্টের বাহিরে গিয়ে পড়াশোনা করা নিয়ে রবিনসন ক্যাপ্টেনের কাছে রিকোয়েস্ট করলে ক্যাপ্টেন রবিনসনের কথা মেনে নেয়। এর মানে হলো নেস্ট এখন শহরে গিয়ে পড়াশোনা করবে। এমনকি রবিনসনকেও সে বলেছিল তাদের সাথে শহরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু মাদার রবিনসন এখান থেকে যেতে চায় না। সে তার বাকি জীবন এই দ্বীপের মাঝেই কাটিয়ে দিতে চায়। মাদার রবিনসনের মুখে এই কথা শুনে রবিনসন অনেকটাই খুশি হয়েছিল। তবে সে আবারও তার স্ত্রীকে বলে, তুমি আরেকবার ভালো করে চিন্তা করে দেখো। কিন্তু মাদার রবিনসন তাকে জড়িয়ে ধরে বলে, তোমার খুশির মাঝে আমার চাওয়া পাওয়া কিছুই না, আর হয়তো এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে। এদিকে ফ্রান্সিস নিজেও বলছিল সে তার মা বাবার সাথে এখানেই থাকবে, এবং এখন থেকে এই দ্বীপের মালিক রবিনসন এবং তাদের পরিবার, কারণ তারাই হচ্ছে প্রথম মানুষ যারা এই দ্বীপের ভেতরে বসবাস করছে। এজন্য ক্যাপ্টেন রবিনসনকে এই দ্বীপের গভর্নর বানিয়ে দেয়। ক্যাপ্টেনের আসার পরে তারা সবাই অনেকটাই খুশি ছিল, একমাত্র ফিজ ছাড়া, কারণ রবার্টা এখন তাকে ছেড়ে এখান থেকে চলে যাবে। তবে একটু পরে আমরা দেখতে পাচ্ছিলাম রবার্টা এবং ফিজ একসাথে জঙ্গলের মাঝে দেখা করে, এবং সেই সাথে একে অপরকে তারা জড়িয়ে ধরেছিল। আর এই দৃশ্য দূরে দাঁড়িয়ে নেস্ট দেখতে পারে। দেখা মাত্রই সে এখান থেকে চলে গিয়েছিল। হয়তো নেস্টের ভালোবাসা তার ভেতরেই থেকে গেল। তবে এরপরেও তার কিন্তু মোটেও মন খারাপ হয়নি, কারণ সে যাচ্ছে লন্ডন শহরে। এদিকে রবার্টা ফিজকে বলছিল সে নিজেও তার সাথে এই দ্বীপের মাঝেই থাকবে, কারণ ফিজকে সে অনেকটাই ভালোবাসে, তাকে ছেড়ে সে কোথাও যাবে না। রবার্টার দাদাও এটা মেনে নিয়েছিল, এবং শেষ পর্যায়ে তারা সবাই নেস্ট এবং বাকি সবাইকে বিদায় জানায়। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির কাহিনীর সমাপ্তি ঘটে। আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের অনেক পছন্দ হয়েছে, এবং যদি কখনো আপনিও এমন একটি দ্বীপের ভেতরে হারিয়ে যান, তাহলে কি সারাটা জীবন এই দ্বীপের ভেতরেই আপনি পার করে দিবেন, নাকি সুযোগ পেলে আবার শহরের ভিতরে ফিরে যাবেন? অবশ্যই নিচে কমেন্ট করে সবাইকে বলে যাবেন।